সচরাচর প্রত্যেক সিরিজের আগে ট্রফি উন্মোচন হয় দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। তবে ভারত সিরিজের আগে ট্রফি উন্মোচিত হয়নি। কেন হয়নি সেটি নিয়ে কথা বলবো। গোয়ালিয়রের এই মাঠে এর আগে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ ভারতের টি-20 ম্যাচ দিয়ে এখানে এই ভেন্যুর অভিষেক হবে। এছাড়া বাংলাদেশের দলটা কেমন হতে পারে সেসব নিয়ে কথা বলবো। প্রথমে বলে রাখি যে ট্রফি উন্মোচন আনুষ্ঠানিকভাবে কেন করা হয়নি। তাওহিদ হৃদয় যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তার টেবিলের এক পাশে ট্রফিটা রাখা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে সেই ট্রফি উন্মোচন করা হয়নি। আসলে ভারতে এইটা রীতি নেই, এভাবে ট্রফি উন্মোচন করা হয় না বা অধিনায়করা ট্রফি উন্মোচন করেন না, বিদায় বাংলাদেশের বেলায় সেটি ঘটেছে। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কেমন হবে এটা নিয়ে সবার মধ্যে কৌতূহল। আসলে বাউন্সি উইকেট হবে নাকি ব্যাটিং সহায়ক উইকেট হবে, কেমন হবে সেটা আসলে কারো জানা নেই, কারণ যেহেতু এর আগে কখনো এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এই উইকেটে সবশেষ খেলা হয়েছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, একটা প্রিমিয়ার লিগের খেলা হয়েছিল জুন মাসে। প্রায় 12টি ম্যাচ হয়েছিল এখানে। সেই 12 ম্যাচের মধ্যে 4টে ম্যাচে 200-র উপরে ইনিংস হয়েছিল। এখানকার গড় ইনিংস স্কোর হচ্ছে 175 উপরে। কয়েকটা ম্যাচে বৃষ্টি হয়েছিল বিদায় পুরোপুরি খেলা হয়নি, সেজন্য আসলে গড়ের স্কোরটা কম। তবে সর্বোচ্চ স্কোর 249, 193 রান চেজ করে এখানে ম্যাচ জিতেছে, এই রেকর্ড আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে এটা ব্যাটিং সহায়ক উইকেটে হতে যাচ্ছে। এবং সিন্ধিয়ার যে মাটি সেটা লাল মাটি, এখানে আসলে বাউন্সি উইকেট হয় এবং ব্যাটাররা সুবিধা পেয়ে থাকেন। সেই ক্ষেত্রে বলা যায় যে এই মাঠটাও আসলে ব্যাটারদের পক্ষে কথা বলবেন, যেহেতু ভারতের অন্যান্য স্টেডিয়ামগুলো অধিকাংশ স্টেডিয়াম কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করা হয়, হাই স্কোরিং ম্যাচ হয়। সেই ক্ষেত্রে এইটা হয়তো ব্যতিক্রম হবে না। তবে বাংলাদেশ দল আজকে অনুশীলন যখন করেছিলেন তখন কিন্তু গোয়ালিয়রের এই উইকেটটা, একদম সেন্টার উইকেটটা যে উইকেটে খেলা হবে সেটা কিন্তু চট ছিল, চটের উপরে রঙিন কাপড় দিয়ে ঢাকা ছিল। ভারত দল যখন অনুশীলন করতে আসে সেই কাপড় সরিয়ে দেওয়া হয়েছে এবং ভারতের ক্রিকেটাররা, কোচরা কিন্তু সেই উইকেটটা দেখেছেন, উইকেটের কন্ডিশনটা কেমন সেটা বোঝার চেষ্টা করেছেন। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছেন তখন কিন্তু উইকেটটা পুরোটা ঢাকা ছিলেন। আরও একটি ঘটনার কথা আপনাদেরকে বলি যে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আসার কথা ছিল, 5টা 40-এ প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এর ঘণ্টাখানেক ফিরিয়ে গেলেও তিনি আসেননি প্রেস কনফারেন্সে। এই জন্য বাংলাদেশ থেকে আসা যে সাংবাদিকরা তারা কিন্তু তাদের প্রেস কনফারেন্স বয়কট করেছেন। বাংলাদেশ আসলে এই যে গোয়ালিয়র কিংবা কানপুরের কথা বলি, যে এই ভেন্যুগুলোতে আসলে খুব একটা খেলা হয় না। এই ভেন্যুতে প্রথম খেলা হচ্ছে, এর আগে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিল আফগানিস্তানের সঙ্গে, কিন্তু সেটি হয়নি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এই ভেন্যুর উদ্বোধন হবে। অন্যদিকে কানপুরে আসলে দীর্ঘ কয়েক বছর পর টেস্ট হয়েছিল, অর্থাৎ অবহেলিত ভেন্যুগুলোতে কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলা হচ্ছে, বাংলাদেশের ম্যাচগুলো দেওয়া হয়েছে। যদিও এই স্টেডিয়ামটা দারুণ স্টেডিয়াম, এই স্টেডিয়ামের বাংলাদেশের খেলার মাধ্যমে অভিষেক হবে। বাংলাদেশের একাদশ নিয়ে যদি কিছু বলতে চাই, বাংলাদেশের একাদশ আসলে খুবই একটা বলা যায় যে কাকে রেখে কাকে নেবে এমন একটা অবস্থা। শেখ মেহেদী হাসান, মিরাজ, তাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করতে হবে। শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তো টি-20-তে তিনি অবধারিতভাবে থাকবেন। অন্যদিকে শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদের মধ্যকার তাদের দুজন থেকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। টিম ম্যানেজমেন্টকে হয়তো তাদেরকে বেছে নেবে। আর যদি 3 পেসার নিয়ে খেলেন সেক্ষেত্রে আসলে শরীফুল, তাসকিন, মুস্তাফিজ বা তানজিম সাকিবও খেলতে পারেন, সেটা আসলে বলা যাচ্ছে না। এছাড়াও ওপেনিংয়ে আসলে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। পারভেজ হোসেন ইমন আছে, তানজিদ হাসান তামিম আছে। তাদের মধ্য থেকে আসলে ইমনকে সুযোগ দেওয়া হবে কিনা কিংবা তামিমকে আবারও খেলানো হবে কিনা সেটা নিয়ে আসলে কথা রয়েছে। এছাড়াও জাকির আলী অনিকের কথা বলা যায় যে তিনি সুযোগ পাবেন কিনা। এক কথায় বলা যায় যে আসলে যে প্রেডিকশন করাটা একটু কঠিন যে আসলে কোন একাদশ নিয়ে বাংলাদেশ দল আসলে মাঠে নামবে। তার উপর উইকেটটা হচ্ছে না, এই উইকেটের আসলে গতি প্রকৃতি সম্পর্কে বাংলাদেশ দল আসলে সেভাবে জানে না। সেই ক্ষেত্রে আসলে অনেকটা ধোঁয়াশা, অন্ধকারের মাঝে আসলে খেলতে নামতে হবে বাংলাদেশ দলকে। সেই ক্ষেত্রে সেই মানসিক প্রস্তুতি নিয়েই হয়তো বাংলাদেশ দল খেলতে নামবে। ক্যাপ্টেন শান্ত তিনি বলেছিলেন যে বাংলাদেশ দল নতুন ক্রিকেট শুরু করবে, নতুন অ্যাপ্রোচে খেলবে। সেই নতুন অ্যাপ্রোচটা কি হবে সেটা আসলে দেখার জন্য অপেক্ষা, যে আসলে আক্রমণাত্মক ক্রিকেট খেলে বাংলাদেশ নাকি আসলে আগের মতো সেই ক্রিকেটটাই খেলবে। কেমন হবে বাংলাদেশের খেলার ধরন, অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আসলে খোঁজার চেষ্টা করা হবে প্রথম ম্যাচের শেষে। অনেকটা বাংলাদেশ এই ম্যাচটা যদি জিততে পারে প্রথম টি-20, তাহলে কিন্তু একটা ইতিহাসের সাক্ষীও হবে বলা যায়, কারণ সাকিব পরবর্তী যুগের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। এছাড়াও গোয়ালিয়রের এই স্টেডিয়ামের অভিষেকটাও বাংলাদেশ দল খেলবে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে পারে তাহলে এই স্টেডিয়ামের ইতিহাসের সঙ্গে বাংলাদেশ দলের নামটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। সেক্ষেত্রে আবার বলা যায় সাকিব পরবর্তী বাংলাদেশের টি-20 দলটা আসলে কেমন হবে সেটাও অনেকটা পরীক্ষা হয়ে যাবে এই ম্যাচ দিয়ে, এই সিরিজ দিয়ে।
মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, কামব্যাক করার সুযোগ রয়েছে। যদি তিনি এই সিরিজে ভালো করতে না পারেন, হয়তো তাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও নেওয়া না হতে পারে, কিংবা তার এই সিরিজের উপর নির্ভর করে কিন্তু তার ভবিষ্যৎটা নির্ভর হয়ে যাবে যে তিনি আসলে টি-20 ক্রিকেটে আর কতদিন খেলবেন কিংবা অবসরে যাবেন কিনা। অনেক প্রশ্নের উত্তর এই সিরিজকে ঘিরে, এই ম্যাচকে ঘিরে। শেষ পর্যন্ত আসলে কি হয় সেটা বলা যাচ্ছে না। সেটা জানতে হলে সবাইকে অবশ্যই ম্যাচটা দেখতে হবে, পাশাপাশি চোখ রাখতে হবে বিডি কুইক টাইমে। ক্রিকেটের সবশেষ সব আপডেট জানতে যুক্ত থাকুন বিডি কুইক টাইমের সঙ্গে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, হুসাইন আরমান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিডি কুইক টাইম, গোয়ালিয়র, ভারত।